অঙ্ক বলতে কি বুঝি? আমরা যদি সংক্ষিপ্তভাবে বা আমরা নর্মালি যদি আমরা বলি যে সংখ্যা প্রকাশক চিহ্নকেই অঙ্ক বলে। সংখ্যা প্রকাশক চিহ্নকেই অঙ্ক বলে। আমাদের কিন্তু পঠিতব্য বিষয় হলো কি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো আমাদের প্রথমেই অঙ্ক বলতে কি বুঝি? সংখ্যা প্রকাশক চিহ্নকেই অঙ্ক বলে। সংখ্যা প্রকাশ করতে আসলে যে চিহ্নটা আমরা ব্যবহার করি সেটাই আসলে অঙ্ক। এখন এটাকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে, বা এক একজন এক একভাবে বুঝতে পারে, বা এক একজন এক একভাবে এটা বলতে পারে। যে আমরা বলতে পারি যে এরকম, এটাও বলতে পারি যে আহ, যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক, যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে সংখ্যা গঠন করা হয় তাকে আমরা অঙ্ক বলতে পারি। আমরা এটাকে এভাবে বলতে পারি যে কি, যে সকল সাংকেতিক সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে সংখ্যা গঠন করা হয়, সংখ্যা গঠন করা হয় তাকে অঙ্ক বলে। আর এভাবে কিন্তু সংজ্ঞায়িত করতে পারি। আমরা যদি বলি যে সংখ্যা প্রকাশ করতে যে সকল চিহ্ন বা প্রতীক ব্যবহৃত হয় তাকে অঙ্ক বলে, অথবা সংখ্যা প্রকাশক চিহ্নকেই অঙ্ক বলে, অথবা যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক দ্বারা সংখ্যা গঠন করা হয়, অথবা যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে সংখ্যা গঠন করা হয়। আমরা কিন্তু এই সংজ্ঞাগুলো কিন্তু বিভিন্নভাবে কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারি। আসলে এখানে আমাদের সংজ্ঞাটা এখানে মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টরটা হচ্ছে আমাদের বোঝাটা হলো মেইন ফ্যাক্টর, যে আমরা বুঝতে পারলাম কিনা, এটা হলো আমাদের কথা। তো এই যে সংখ্যা প্রকাশ করতে যে চিহ্নগুলো ব্যবহৃত হয়, বা যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে সংখ্যা গঠন করা হয়, অথবা যে সকল চিহ্ন বা প্রতীক ব্যবহার প্রতীক দ্বারা সংখ্যা প্রকাশ করা হয়, সংখ্যা মানুষের সামনে উপস্থাপন করি, এইগুলি হলো কি অঙ্ক বা ডিজিট। আমরা ইংরেজিতে এটাকে বলি ডিজিট বলি। এই অঙ্কগুলো কি কি হতে পারে? এই অঙ্কগুলো হতে পারে আমার হচ্ছে, এখানে জিরো হতে পারে, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। স্পেশালি আমাদের এই যে জিরো থেকে নাইন পর্যন্ত আমি যেগুলো লিখলাম এগুলো এক একটা অঙ্ক, এবং এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই ডেসিমেল নাম্বারে, অর্থাৎ আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে। আমাদের সংখ্যা পদ্ধতি কিন্তু ডিফারেন্ট টাইপস হতে পারে, এখানে ডেসিমেল হতে পারে, এখানে বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমেল হতে পারে। তো এরকম ভাবে কিন্তু আমাদের এর বাইরেও কিন্তু আমাদের তিন ভিত্তিক হতে পারে, চার ভিত্তিক হতে পারে, পাঁচ ভিত্তিক হতে পারে, ছয় ভিত্তিক হতে পারে, সাত ভিত্তিক হতে পারে। মানে আমাদের যতগুলো অঙ্ক থাকবে ততগুলো সেই অঙ্কগুলোর মোট সংখ্যা হলো কি কোনো একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি। তো আমরা এই যে শূন্য থেকে নয় পর্যন্ত যে আমরা এখানে 10টা অঙ্ক লিখলাম, এইগুলো হলো ডেসিমেল সংখ্যা পদ্ধতির অঙ্ক। এর এর বাইরে আমরা কিন্তু অঙ্ক হিসেবে আমরা এ লিখতে পারি, এখানে বি লিখতে পারি, সি লিখতে পারি, ডি লিখতে পারি, ই লিখতে পারি, এফ লিখতে পারি। এগুলো কিন্তু এক একটা অঙ্ক। এই যে লিখলাম যে এ বি সি ডি ই এফ, এগুলো কিন্তু এক একটা অঙ্ক। এগুলো অবশ্যই এক একটা অঙ্ক। এবং হয়তো আমরা যারা স্বাভাবিকভাবে যারা আমরা এমনি সংখ্যা ক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমাদের আমাদের দৈনন্দিন জীবনে লেখার ক্ষেত্রে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু ডেসিমেল সংখ্যা। এর বাইরে আমাদের কিন্তু আরো অনেকগুলো সংখ্যা রয়েছে, যেমন বাইনারি সংখ্যা রয়েছে, অক্টাল সংখ্যা রয়েছে, হেক্সাডেসিমেল সংখ্যা রয়েছে। এই যে এ বি সি ডি ই এফ, এগুলো কিন্তু সবগুলোই এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির অঙ্ক। এখানে এ দ্বারা এখানে 10 প্রকাশ করে, বি দ্বারা এখানে 11 প্রকাশ করে, সি দ্বারা এখানে 12 প্রকাশ করে, ডি দ্বারা 13 প্রকাশ করে, ই দ্বারা এখানে 14 প্রকাশ করে, এফ দ্বারা 15 প্রকাশ করে। তো আমরা এখানে বলতে পারি যে আমাদের এই যে শূন্য থেকে নয় পর্যন্ত এগুলো এক একটা অঙ্ক, আবার এ থেকে এ পর্যন্ত এগুলো কিন্তু এক একটা অঙ্ক। তো এই জন্য আমাদের এই অঙ্ক বিষয়টা আমাদের কিন্তু ভালো মতো কিন্তু জানতে হবে। সংজ্ঞা কখনো কোনো চাকরি পরীক্ষায় ওরকম ভাবে দিবে না। হয়তো কোনো জায়গায় রিটেন পরীক্ষা আকারে যদি থাকে দিতেও পারে, কিন্তু আমাদের এমসিকিউ আকারে বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের বোঝাটা হলো মেইন ফ্যাক্টর। তো আমাদের হয়তো কোথাও একটা প্রশ্ন দিল যে নিচের কোনটি অঙ্ক, এখানে বললো যে ওয়ান দিল, টু দিল, এ দিল, বি দিল, হ্যাঁ 5 নম্বর অপশনে গিয়ে বললো যে উপরের সবগুলো। তো এখানে কিন্তু আমাদের এই সবগুলোই কিন্তু হবে। অথবা দিল এখানে টু দিল এ বি সি ডি, হ্যাঁ, অথবা টু দিল এ বি,
ঘ নম্বরে গিয়ে বললো যে উপরের সবগুলি, আমাদের কিন্তু উপরের সবগুলি হবে। অনেকে হয়তো ভুল করে, অনেকে হয়তো দুই এখানে টিক দিবে, আসলে কিন্তু দুইও হবে, এও হবে, বিও হবে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। কারণ আমাদের যদি আমরা সংখ্যা পদ্ধতি যদি আমরা আমরা যদি ব্যাখ্যা করতে যাই, এগুলো কিন্তু এর মধ্যে পড়ে যায়। ঠিক আছে। এগুলো অবশ্য আমাদের আইটির ক্ষেত্রে, আইসিটির প্রশ্নের ক্ষেত্রে আমাদের এগুলো এখানে একটু ভ্যারি করবে। তো আমাদের এখানেও থাকতে পারে, আসলে আইটি বলি আর ম্যাথমেটিক্স বলি একই জিনিস, ম্যাথমেটিক্স থেকেই আইটি। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যেখানে আমরা এগুলো একটু চোখ কান খোলা রেখে আমরা কাজ করব। তাহলে অঙ্ক বিষয়টা কি আমরা জানলাম, যে এখানে কোনো সংখ্যা প্রকাশ করতে আমরা যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করি সেটা হচ্ছে অঙ্ক। আবার যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে সংখ্যা গঠন করে সেগুলো হচ্ছে অঙ্ক। এগুলো হচ্ছে আমাদের কি, অঙ্ক। এখন এই অঙ্ক আমাদের বিভিন্ন প্রকারের হতে পারে। এখানে অঙ্ক আমাদের বিভিন্ন প্রকারের বলতে আমাদের যেমন এই যে বললাম যে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। যেমন 0 থেকে 9 পর্যন্ত এখানে 10টা অঙ্ক, এটা ডেসিমিলের মধ্যে পড়ে। 0 থেকে যদি আমরা 7 পর্যন্ত 8টা অঙ্ক, এখানে এটা অক্টালের মধ্যে পড়ে। 0 থেকে 9 পর্যন্ত 10টা, এ থেকে এফ পর্যন্ত 6টা, এই মোট 16টা হচ্ছে হেক্সাডেসিমেলের মধ্যে পড়ে। তারপরে 0 আর 1 এটা হচ্ছে বাইনারির মধ্যে পড়ে। 0 1 2 এটা হচ্ছে 3 ভিত্তিকের মধ্যে পড়ে। 0 1 2 3 4 ভিত্তিকের মধ্যে পড়ে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু আমরা এক এক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এক একভাবে আমরা প্রকাশ করি। এখন এই অঙ্ক আসলে কয় টাইপের হতে পারে এটা আমরা একটু জানবো। এই অঙ্ক আমাদের দুই টাইপের হতে পারে। একটা হলো সার্থক অঙ্ক, আর একটা হচ্ছে কি সহকারী অঙ্ক। আমরা কি বললাম, একটা হচ্ছে কি সার্থক অঙ্ক, আহ, সার্থক অঙ্ক, একটা সার্থক অঙ্ক আর একটা হচ্ছে কি সহকারী অঙ্ক। সহকারী, সার্থক অঙ্ক আর হচ্ছে কি সহকারী অঙ্ক। এই সার্থক অঙ্ক কোনগুলো আসলে, এখানে খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো যে একটা অঙ্কই মাত্র সহকারী অঙ্ক, সেটি হলো কি শূন্য, এবং এটাকে সংখ্যার অভাবঘাপক অঙ্ক বলা হয়। এটা আমরা অবশ্যই মনে রাখবো। আমাদের অনেক সময় প্রশ্ন থাকে যে সংখ্যার অভাবঘাপক অঙ্ক কোনটি। এখানে 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, তো আমাদের সঠিক উত্তর হবে অবশ্যই 0। আচ্ছা, আর সার্থক অঙ্কগুলো কোনগুলো, শূন্য ছাড়া বাকি সবগুলি কিন্তু সার্থক অঙ্ক। শূন্য ছাড়া বাকি সবগুলি, অর্থাৎ আমরা বলছি 1 2 3 4 5 6 7 8 9, ওই যে আরো আরো বললাম যেগুলো A B C, যাই হোক এগুলো আমাদের কি সার্থক অঙ্ক। আর এই শূন্যটাই একমাত্র কি সহকারী অঙ্ক বা সাহায্যকারী অঙ্ক, অথবা সংখ্যার অভাবঘাপক অঙ্ক। আমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই যে শূন্য, শূন্যকে যে সংখ্যার অভাবঘাপক অঙ্ক বলে, অথবা সহকারী অঙ্ক বলে, অথবা সাহায্যকারী অঙ্ক বলে, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু আমরা এগুলো দেখি, আমাদের চলে আসে। সেটা আমাদের হোক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হোক, শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে হোক, বিসিএস এর ক্ষেত্রে হোক, বা এনি কাইন্ড অফ জব এক্সাম, সবগুলোর ক্ষেত্রে মোটামুটি আমরা দেখি। আমাদের যে 12তম থেকে একবার 20তম গ্রেড পর্যন্ত যে চাকরি পরীক্ষাগুলো রয়েছে, সব জায়গায় এগুলো কম বেশি আমাদের চলে আসে, আমরা দেখি এগুলো। তো যাই হোক, আমরা এটা মনে রাখবো যে আমাদের অঙ্ক হচ্ছে দুই রকমের হয়, একটা হলো সার্থক অঙ্ক, আর একটা হলো কি সহকারী অঙ্ক। একটা হলো সার্থক অঙ্ক, আর একটা হলো কি সহকারী অঙ্ক। আমরা খুব ভালো করে মনে রাখবো কিন্তু, যে অঙ্ক দুই প্রকার, অঙ্ক দুই রকম হয়। একটা হলো কি সার্থক অঙ্ক, একটা হলো সার্থক অঙ্ক, আর একটা হলো সহকারী অঙ্ক, অথবা সাহায্যকারী অঙ্ক, অথবা অভাবঘাপক অঙ্ক। তো এই যে সহকারী অঙ্ক বা সাহায্যকারী অঙ্ক অথবা অভাবঘাপক অঙ্ক, সেটা হলো মাত্র একটা, সেটা হলো কি শূন্য। আর সার্থক অঙ্ক শূন্যর বাইরে যেগুলো আছে সবগুলো হচ্ছে কি সার্থক অঙ্ক। ওকে। এখন আমরা এই যে আমরা জানতে পারলাম যে অঙ্ক আসলে দুই রকম হয়। একটি হলো কি, একটি হলো আহ, সার্থক অঙ্ক, একটা হলো কি সহকারী অঙ্ক বা সাহায্যকারী অঙ্ক, অথবা সংখ্যার অভাবঘাপক অঙ্ক। এই এই যে বিষয়টা, এই যে দুই রকম, এইটা আসলে আমাদের অতটা ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, যে প্রশ্ন বলতে পারে যে নিচের কোনটি সহকারী অঙ্ক, এখানে দিতে পারে 0 2 5 6। তো আমরা কিন্তু অবশ্যই চোখ বুঝে কিন্তু একেবারে লিখে দেবো কি 0। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে। তাহলে আমরা অঙ্ক জানলাম, অঙ্ক কয় প্রকার জানলাম, এবং সেই প্রকারের মধ্যে কোন কোন প্রকারের মধ্যে কোনটা পড়ে আমরা সেটাও জানলাম। আমরা এখন সংখ্যা সম্পর্কে আমরা একটু ধারণা দিই। আমরা লিখবো এখন সংখ্যা বা নাম্বারস। সংখ্যা বা নাম্বারস। আচ্ছা, সংখ্যা বা নাম্বারস। এখন আমরা তো জানলাম যে অঙ্ক বলতে কি বুঝি, এটা আমরা কিন্তু খুব ভালো মতোই আমরা জানলাম। এবার আমরা জানবো সংখ্যা বলতে কি বুঝি। সংখ্যা হলো, আচ্ছা আমরা সংখ্যার সংজ্ঞাটা আমরা আগে একটু
সহজ করে দেই। এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত একটি বিমূর্ত প্রতীক, একটি বিমূর্ত ধারণা আমরা বলতে পারি। কি বলছে? সংখ্যা হলো, সংখ্যা হলো এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত একটি বিমূর্ত ধারণা, যা কোনো কিছুর কোনো কিছুর পরিমাপ প্রকাশ করে, পরিমাপ প্রকাশ করে। আচ্ছা, এটা আমরা একটা সংজ্ঞা দিলাম, আমরা বললাম। এখানে আমাদের একটু বোঝার বিষয় আছে। বলছে যে সংখ্যা হলো এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত একটি বিমূর্ত ধারণা। এই যে একটি বিমূর্ত ধারণা, এটা বলতে আমরা কি বুঝি, এটা আমাদের আগে জানতে হবে। তাহলে সংখ্যা হলো এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত, তার মানে কি? আমরা প্রথম থেকে আসি। সংখ্যা হলো এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত। সংখ্যা একটা অঙ্ক দিয়েও গঠিত হয়, আবার একাধিক অঙ্ক দিয়ে গঠিত হয়। সংখ্যা একটা অঙ্ক দিয়েও গঠিত হয়, আবার একাধিক অঙ্ক দিয়েও গঠিত হয়। একটা অঙ্ক অথবা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, ডট 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 এরকম ভাবে হয়। এখানে তাহলে দুইটা ডিভিশন, একটা হলো এক হয়, একটা দিয়েও হয়, আবার কি একাধিক দিয়েও হয়, এই হলো হিসাবটা। অর্থাৎ একটা দিয়ে যদি বলে, যেমন এখানে ওয়ান দিলাম, তাহলে এখানে ওয়ান কিন্তু একটা অঙ্কও প্রকাশ করে, আবার একটি সংখ্যাও প্রকাশ করে। আবার যদি বলে ওয়ান টু, এটা কিন্তু একটা সংখ্যা, নট অঙ্ক। তো এখানে এই ওয়ানটা এখানে অঙ্ক আমরা হিসাব করছি, আবার এখানে সংখ্যাও আমরা হিসাব করছি। তো যখন সংখ্যার কথা বলবো আমরা, তখন আর এখানে আর এটা অঙ্ক হবে না, তখন এটা আর অঙ্ক থাকবে না, এটা সংখ্যা হয়ে যাবে। যদিও আমাদের এটা দৃশ্যমান হচ্ছে অঙ্কের মতো, কিন্তু এটাকে আমাদের যখন আমরা সংখ্যা প্রকাশ করব তখন এটা অঙ্ক, সংখ্যা হয়ে যাবে, সেটার অঙ্ক বলা যাবে না। তাহলে এক বা একাধিক, তাহলে এই যে যখন আমি এক নিলাম তখন এই যে এটাও একটা সংখ্যা, যখন দুইটা নিলাম তখন এটাও একটা সংখ্যা, যখন ওয়ান টু থ্রি নিলাম এটাও একটা সংখ্যা, যখন ওয়ান ফোর সিক্স সেভেন এটাও একটা সংখ্যা, যখন ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটাও একটা সংখ্যা। তার মানে কি? আমাদের অঙ্কের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই না? তো এইগুলো আমাদের এক একটি কি সংখ্যা। এখন এই যে বলছে যে সংখ্যা হলো এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত একটি বিমূর্ত ধারণা। আচ্ছা, এই যে বিমূর্ত ধারণা, মূর্ত এখানে কি, এটা আমরা কি বুঝি? এখানে একটি বিমূর্ত ধারণা, এই যে আহ, মূর্ত যেটা, সেটা আমরা দেখা যায় হয়তো আহ, আমরা দৃশ্যমান বলতেছি। আর বিমূর্ত বলতে এখানে এই যে আমরা যে 12 লিখলাম, বা যে এক লিখলাম, বা যে এক দুই তিন লিখলাম, এগুলো আমাদের সামনে এমনভাবে উপস্থাপিত হচ্ছে যে আমাদের দেখা যায় কোনো কিছু আমরা হয়তো উপলব্ধি করছি, যেরকম বিষয়টা যে এখানে এক, তাহলে এই এক, এই ওয়ান, এই এক দ্বারা এক প্রকাশ করে, এখানে এক দুই দ্বারা এখানে আমাদের 12 প্রকাশ করে, এখানে এক দুই তিন দ্বারা আমার এখানে 123 তেইশ প্রকাশ করে। মানে যখনই আমাদের অঙ্কের যখনই হেরফের হচ্ছে, তখন কিন্তু আমাদের এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এদের বলছে যে সংখ্যা হলো এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত একটা বিমূর্ত ধারণা। মানে এই যে অঙ্কের কম বেশির কারণে কিন্তু আমাদের এখানে কিন্তু মানে এই অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা এখানে প্রকাশ হয়েছে। আর যা কোনো কিছুর পরিমাণ প্রকাশ করে, কোনো কিছুর পরিমাপ প্রকাশ করে, কোনো কিছুর পরিমাপ প্রকাশ করে, যেমন 1 কেজি 12 কিলোমিটার, 123 টি ধরলাম, বা 123 খানা, অথবা 123 লিটার এরকম। তারপরে 1467 মিটার, এখানে 54,321 কিলোমিটার। তো এরকমভাবে আমরা বিভিন্ন এককে আমরা এটা প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো এটা আমাদের কি সংখ্যা। তাহলে সংখ্যা হলো, আমরা কি বলতে পারি, এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত একটি বিমূর্ত ধারণা, যা কোনো কিছুর পরিমাপ প্রকাশ করে। ঠিক আছে, তার মানে এখানে আমাদের সংখ্যা আমরা যদি এক্সপ্রেস করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা অঙ্ক দিয়ে আমরা সংখ্যা প্রকাশ করছি, আবার একাধিক অঙ্ক দিয়ে আমরা সংখ্যা প্রকাশ করছি। তো এই হলো আমাদের কি সংখ্যা। এখন এই সংখ্যা আমাদের বিভিন্ন রকমের হয়। আমি তো বললামই যে আমরা যদি এখানে আইটির সাথে মিল করি, সেক্ষেত্রে কি হয়, বাইনারি হয়, অক্টাল হয়, হেক্সাডেসিমাল হয়, ডেসিমেল হয়। তো সেই ক্ষেত্রে আমরা ওইগুলো যদি আমরা চিন্তা করি, সেখানে আমাদের আবার ভিত্তি দিতে হয়। তো আমরা এই আমরা ডেসিমেলের ক্ষেত্রে আমরা এখানে
আপাতত সীমাবদ্ধ থাকি। যখন আমরা আইটি নিয়ে আলাপ আলাপ করবো তখন সেক্ষেত্রে আমি এই বিষয়গুলো একটু ডিপলি আলোচনা করব। ওকে, এই হলো আমাদের কি সংখ্যা। এখন আমরা আলোচনা করব হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারস, যাকে আমরা কি বলি, স্বাভাবিক সংখ্যা বলি। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা, এই যে এখানে বলা হয়েছে যে স্বাভাবিক সংখ্যা, এখন এই স্বাভাবিক সংখ্যার কথা বলতে গিয়ে আমাদের ওই যে পূর্ণ সংখ্যার কথাটা আমাদের এখানে বলতে হয়। স্বাভাবিক সংখ্যার কথা যদি আমরা বলতে চাই আমাদের চলে আসে কি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা নিয়ে আমরা কথা বলবো। তাহলে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেগুলো হলো কি স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, কি বললাম? তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে। এখন অথবা আমরা এটাও বলতে পারি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে ডট 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 একেবারে ইনফিনিটি পর্যন্ত, এগুলোই হলো এক একটি স্বাভাবিক সংখ্যা। তার মানে এইগুলোই হলো আবার এক একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার যদি আমরা সংজ্ঞা দিতে যাই তো আমরা বলতে পারি যে ধনাত্মক পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে। আবার আমরা বলতে পারি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ডট 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 এগুলো হচ্ছে কি এক একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা যদি কখনো বলা হয়, আমরা যদি বলি যে ধনাত্মক পূর্ণ সংখ্যাই স্বাভাবিক সংখ্যা, সেটাও হবে। আবার 1, 2, 3, 4, 5 ডট 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 এগুলোকে এক একটি স্বাভাবিক সংখ্যা বলে আমরা এটাও বলতে পারি। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে যে বললে যে নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা, তো 1, 2, 3, -3, -4 এরকম ভাবে ওয়ান দিল, এরকম দিল, এই যে ওয়ান দিল একটা, একটা -2 দিল, একটা প্লাস মাইনাস এখানে 2 দিল, আর একটা হলো -4 দিল। তাহলে অবশ্যই আমাদের এইটা হলো আমাদের কি এখানে স্বাভাবিক সংখ্যা। এই ওয়ানটা হলো স্বাভাবিক সংখ্যা। -2 +-2, এখানে +2 স্বাভাবিক সংখ্যা, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে এটা আমরা এখানে গ্রহণযোগ্য আমাদের হবে না। আহ, এই যে -4ও এখানে গ্রহণযোগ্য হবে না। এটা এখানে একটা গ্রহণযোগ্য হবে, যেমন ওয়ান এখানে পজিটিভ। তার মানে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো কি স্বাভাবিক সংখ্যা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো কি একটা স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এখন এই যে স্বাভাবিক সংখ্যা বললাম, এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে আবার আমাদের অনেক ভাগ রয়েছে। এখানে আমরা বলতে পারি ওয়াড নাম্বার, যেটা আমরা বিজোড় সংখ্যা বলি, আর একটা হচ্ছে কি ইভেন নাম্বার। ইভেন নাম্বার, এটা হলো বিজোড় সংখ্যা, আর এটা হলো কি জোড় সংখ্যা। এখন এই যে বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যাটা কি, এটা আমাদের বুঝতে হবে। বিজোড় সংখ্যা আর হলো কি জোড় সংখ্যা, এগুলো কিন্তু আমরা ওই স্বাভাবিক সংখ্যার ভিতরে যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু ডিসকাস করছি। তাহলে এই বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যা খুবই সহজ কথা, খুবই সহজ এখানে হিসাব। সেটি হলো যে যে সকল সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য, খুব সহজ কথা, যে সকল সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য, বা যে সকল সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, সেটা হচ্ছে কি জোড় সংখ্যা। যেমন দুইকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে 2 × 2, এই যে ভাগশেষ শূন্য। যেমন চারকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে 2 × 2 = কত, 4, এই যে ভাগশেষ শূন্য। যেমন ছয়কে আমরা যদি দুই দ্বারা ভাগ করি, 3 × 2 = কত, 6, এই যে ভাগশেষ শূন্য। তাহলে যে সকল সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, অথবা যে সকল সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য, সে সকল সংখ্যাকে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা বলে। আর যে সকল সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, ঠিক আছে, সেগুলো কি কি বলে, সেগুলো অড নাম্বার। এবং এই অড নাম্বারটা শুরু হয় আমাদের যেমন ওয়ান থেকে শুরু হয়েছে, 1, 3, 5,
7, হ্যাঁ, 9, 11, 13, এইগুলোকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ শূন্য আসবে না। ঠিক আছে। যেমন আমরা যদি ওয়ানকে যদি সাপোজ আমরা ভাগশেষ পদ্ধতিতে 2 দ্বারা ভাগ করি, 2 শূন্য শূন্য, ভাগশেষ কত, 1। সো এই জন্য আমাদের এখানে ওয়ান কিন্তু এখানে বিজোড় সংখ্যা। 3কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, এই যে 2 দ্বারা ভাগ করি, 2 1 কে 2, এই যে ভাগশেষ 1। তারপর 5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 2 গুণে কত, 4, এই যে ভাগশেষ 1। তারপরে 7কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কত, 3 2 গুণা কত, 6, এই যে ভাগশেষ 1। তার মানে কি, এখানে খুবই স্পষ্ট যে যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় না বা নিঃশেষে বিভাজ্য হয় না, ঠিক আছে, এখানে ভাগশেষ সবসময় 1 আসে, সেটা হলো কি, অড নম্বর বা বিজোড় সংখ্যা। আর যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ সবসময় শূন্য আসে, এখানে নিঃশেষে বিভাজ্য হয়, সেটা হচ্ছে কি, ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। তাহলে আমরা ইভেন নাম্বার এবং অড নাম্বার শিখলাম। ইভেন হচ্ছে কি জোড় সংখ্যা, অড নাম্বার হচ্ছে কি বিজোড় সংখ্যা। এখন আমরা শিখবো হলো এখানে কনসিকিউটিভ নাম্বার, যেটা ধারাবাহিক সংখ্যা, যেটা এই ধারাবাহিকটা বলতে বোঝায় ক্রমান্বয়ে বোঝায়। ক্রমান্বয়টা হলো এরকম, যেমন এই যে আমি 1 2 3 4 5 6, এটা হলো স্বাভাবিক সংখ্যার ধারাবাহিকতা। আচ্ছা, আবার 1 3 5 6, সরি, 5 7, তারপর হচ্ছে 9 11 ডট ডট ডট, তারপর এটা বিজোড় সংখ্যার ধারাবাহিক সংখ্যা। তারপর 2 4 6, হ্যাঁ, তারপর 8 ডট ডট ডট, এটা হচ্ছে জোড় সংখ্যার ধারাবাহিক সংখ্যা। তো এইগুলো আর কি আমাদের কি কনসিকিউটিভ নাম্বার বলে এটাকে, বা ধারাবাহিক সংখ্যা, কনসিকিউটিভ, কনসি কনসিকিউটিভ নাম্বার, অর্থাৎ একে ক্রমান্বয়, ক্রমিক সংখ্যা। ক্রমিক, যেমন প্রথমটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এরপরে হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা, এরকম আরো অন্যান্যগুলো হতে পারে। ঠিক আছে, এটা হলো গেল আমাদের কি কনসিকিউটিভ নাম্বার। আচ্ছা, এর মধ্যে আমরা, তাহলে আমরা জোড় সংখ্যা জানলাম, বিজোড় সংখ্যা জানলাম, তারপরে কনসিকিউটিভ নাম্বার জানলাম। এরপরে এরপরে হলো মৌলিক সংখ্যা, আর হলো কি যৌগিক সংখ্যা, এই দুটো আমরা দেখি। মৌলিক সংখ্যা আর হলো কি যৌগিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা খুবই সহজ। যে সকল সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। হ্যাঁ, প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। ঠিক আছে, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া, এক আর ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা, যেমন আমরা ধরলাম এখানে 5, ঠিক আছে, তো এই যে 5কে, হ্যাঁ, এই 1 এবং 5, 5 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অথবা আমরা এটাও বলতে পারি যে 5-এর যে সকল সংখ্যার উৎপাদক 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো কিছু নাই, এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। যেমন আমরা এখানে বললাম যে 5, তার 5-এর উৎপাদক 1 আছে আর 5ই হয়, এর এর ভিতরে কিন্তু আর অন্য কিছু নাই। যেমন এখানে 7, 1 আর 7 ছাড়া অন্য কিন্তু কোনো উৎপাদক নাই কিন্তু, হ্যাঁ, 5 গেল। তারপরে আমরা 11 নিলাম, 1 আর 11 ছাড়া কিন্তু অন্য কোনো মৌলিক উৎপাদক নাই। তো এটি হলো কি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে যে সকল সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। অথবা আমরা এটাও বলতে পারি যে এখানে শুধু দুটি মৌলিক উৎপাদক থাকে, একটি হলো এক আর একটি হলো ওই সংখ্যাটাই। ঠিক আছে, একটি হলো এক আর একটি হলো কি ওই সংখ্যাটাই। আচ্ছা, এখন এই যে এক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এক, এখানে একটা কি, এখানে এক মৌলিক সংখ্যা না কেন, এক মৌলিক সংখ্যা না কেন, আমার প্রশ্ন হলো এটা। আমরা মৌলিক সংখ্যা শুরু করি 2 দিয়ে। মৌলিক সংখ্যা হলো শুরু হলো 2 দিয়ে, হলো মৌলিক সংখ্যা শুরু। এই 2 দিয়ে হলো মৌলিক সংখ্যা শুরু। আর একমাত্র একটি মাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর বাদ বাকি সবগুলি কিন্তু বিজোড়। একমাত্র, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, এই যে 2 হলো একমাত্র মৌলিক সংখ্যা যা জোড়, আর বাকি যেগুলো আছে সবগুলি হচ্ছে কি বিজোড়। ওকে, আর এই মৌলিক সংখ্যার শুরুটাই হলো 2 দিয়ে। আচ্ছা, তাহলে কথা হলো যে এক কেন মৌলিক সংখ্যা না, বা এক কি। ঠিক আছে, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা কথা। এক আসলে মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। এটা আসলে কি মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না।
ঠিক আছে, এইটা হলো আমাদের সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকে, ঠিক আছে, একটা সংখ্যা, প্রথম সংখ্যা। এবং এটা হলো কি, আমরা সংখ্যার আমরা এককও বলতে পারি, গণনার এককও বলতে পারি। এটা সংখ্যা গণনা আমরা একক হিসেবে এটাকে প্রকাশ করতে পারি। এই যে এককে আমরা সংখ্যা গণনার একক হিসেবে প্রকাশ করতে পারি। আর হচ্ছে প্রথম সংখ্যার প্রথম হিসাবটা এই এক দিয়ে শুরু হয়। আচ্ছা, আরেকটা কথা হলো যে আমরা এভাবে বলতে পারি যে, ওই যে আমি বললাম যে মৌলিক সংখ্যার সংজ্ঞা দিতে গিয়ে বলছি যে এক আর হচ্ছে ওই সংখ্যা, ওই সংখ্যাটা মনে করে দিলাম এক্স, তাহলে এখানে কি উৎপাদক কিন্তু দুইটা, আর একের ক্ষেত্রে উৎপাদক কিন্তু একটাই। এটাও আমরা কিন্তু এখানে এক্সপ্রেস করতে পারি যে একের ক্ষেত্রে উৎপাদক কিন্তু এখানে একটাই, একের ক্ষেত্রে উৎপাদক আমাদের এখানে একটাই। সো আমাদের একটা এই সব কিছুর আওতার বাইরে। ঠিক আছে, তাহলে আমাদের এক এবং দুইয়ের রহস্যটা কি, হ্যাঁ, আমরা কিন্তু ক্লিয়ার যে এককে আমরা মৌলিক সংখ্যা বলবো না, আমরা যৌগিক সংখ্যা বলবো না। এটা হলো আসলে সৃষ্টির মানে কি বলবো, আহ, আবির্ভাবের শুরুতেই এই সংখ্যাটা, এবং গণনার একক হিসেবে আমরা এটাই এক্সপ্রেস করি। আর হলো এই যে আমরা মৌলিক সংখ্যার যখন সংজ্ঞা দিলাম, তখন বললাম যে এক আর ওই সংখ্যা, ওই সংখ্যা আমরা ধরলাম এক্স, তাহলে এখানে উৎপাদক কয়টা, দুইটা আসলো। এই জন্যই এইটা এইটা এখানে মৌলিক সংখ্যা হতে পারে, বাট এইটা জাস্ট একটাই, কিন্তু একই, আর কোনো কিছু নাই কিন্তু। তো এই জন্য এটা একটা মৌলিকও না, যৌগিকও না, এটা সবকিছুর আওতার বাইরে। আচ্ছা, আর দুইয়ের কথা যেটা বললাম, এই দুই হলো একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোড়, এবং দুই থেকেই মৌলিক সংখ্যা শুরু। ঠিক আছে, এটা হলো আমাদের কি, মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলো আমাদের কি কি হতে পারে, দুই হতে পারে, তিন হতে পারে, পাঁচ হতে পারে, সাত হতে পারে, 11 হতে পারে, 13 হতে পারে, হ্যাঁ, 17 হতে পারে, 19 হতে পারে, এগুলো এক একটা মৌলিক সংখ্যা। ওকে। আর মৌলিক সংখ্যা নিয়ে আমি আলাদা একটা ক্লাস নিব। আসলে আমাদের এক থেকে শুরু করে 100 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, বা 1 থেকে 10-এর মধ্যে কতগুলো আছে, 11 থেকে 20-এর মধ্যে কতগুলো আছে, এগুলো নিয়ে আমি আলাদা একটা ক্লাস নেব নেক্সটে। ওকে, এটা গেল আমাদের কি, মৌলিক সংখ্যা। এখন যদি আমরা বলি যে যৌগিক সংখ্যা, তাহলে যৌগিক সংখ্যা খুবই সহজ। এই যে বললাম তো যে এক, এটা হলো কি, আমরা যাই যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যার কথা একেবারে সহজ, যে এক আর ওই সংখ্যার বাইরেও, এই দুইটার বাইরেও কিন্তু আরো একটা এখানে উৎপাদক যখন দেখা যাবে, তখনই আমরা বুঝে নেব এটা একটা যৌগিক সংখ্যা। তো মানে এক এবং ওই সংখ্যা ছাড়াও আরো উৎপাদক আছে, তখন ওইটাকে আমরা যৌগিক সংখ্যা বলতে পারি। একেবারে সহজ কথা। তাহলে আমরা এখানে বলি যে চার, বলি এখানে ছয়, যেমন এক আর হচ্ছে কি চার, এদের বাইরেও কিন্তু 2 গুণ 2 ইগত কত, 4। ঠিক আছে, তাহলে এই যে এক আর চার ছাড়াও কিন্তু দুই আছে কিন্তু। এই জন্য আমরা বলতে পারি এইগুলো কি, যৌগিক সংখ্যা। খুবই সহজ কিন্তু। আচ্ছা, তাহলে আমরা জানলাম মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। এবার আমরা জানবো সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা খুবই ইম্পর্টেন্ট, খুবই একটা গুরুত্বপূর্ণ একটি টপিক, যে সহমৌলিক সংখ্যাটা কি। সহমৌলিক সংখ্যাটা হলো, আমরা অনেক সময় অনেকেই আমরা এই সহমৌলিক সংখ্যাটা দেখি, বা এই টার্মটা আমরা, এই কথাটা আমরা দেখি, কিন্তু আমরা বলতে পারি না যে আসলে এটা কি। এই সহমৌলিকটা খুবই সহজ একটা কথা, যে সহমৌলিকটা হলো যে এমন দুটি সংখ্যা নিব, এবং সহমৌলিক পরস্পর সহমৌলিক হয় সবসময়। পরস্পরের সহমৌলিক বলতে আমরা দুটি হয় হিসেবে নিতে, তবে আমাদের দুটি ক্ষেত্রে আমরা সবসময় বলি যে পরস্পর সহমৌলিক। এই পরস্পর সহমৌলিকটা হলো, যেমন আমরা এই যে নিলাম, এখানে 3 নিলাম, আর নিলাম হচ্ছে 4। এখন এখানে এই 3 কিন্তু মৌলিক সংখ্যা, 4 আবার যৌগিক সংখ্যা। কিন্তু এই 3কে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি, আমরা 1 আর 3 পাই হচ্ছে কি, উৎপাদক। আবার 4কে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি, আমরা 1 পাই, এখানে 2 পাই, তারপরে কত, 4 পাই। অর্থাৎ চারকে আমরা এই 4কে 4 দ্বারাও ভাগ করতে পারি, আমরা 2 দ্বারাও ভাগ করতে পারি, আবার 1 দ্বারাও ভাগ করতে পারি। ঠিক আছে, যেমন এই যে 2 গুণ 2 ইকুয়াল টু কত, 4। ঠিক আছে, তাহলে এই যে এই 1 আর 3, আর এখানে কত, 1 2 4 কিন্তু এখানে, তাহলে 1 3 1 2 4, তাহলে এর মধ্যে কমন কোনটা, কমন হচ্ছে কি, এক। এই জন্যই আমরা 3 এবং 4 পরস্পরের সহমৌলিক বলতে পারি। আচ্ছা, পরস্পর সহমৌলিক না কোনটা, যেমন এখানে আমি যদি 4 আর 6 বলি, যেমন এখানে 1 2, মনে করো এখানে 4, আর 6-এর ক্ষেত্রে 1 2 3 6। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এই যে দুইটা কিন্তু কমন আছে, আর এক তো কমন আছেই, দুইও কমন আছে। এই জন্যই 4 আর 6 পরস্পরের সহমৌলিক না, কিন্তু 3 আর 4 পরস্পর সহমৌলিক। তাহলে পরস্পর সহ দুটি সংখ্যা পরস্পর সহমৌলিক তখনই হবে যখন তাদেরকে ভাঙলে বা বিশ্লেষণ করলে, যখন তাদের উৎপাদক বিশ্লেষণ করলে এক ছাড়া আর অন্য কোনো উৎপাদক কখনোই মিলবে না।
তাহলে আমরা ওই দুইটাকে পরস্পরের সহমৌলিক বলতে পারি। আবার বলছি, দুটি সংখ্যা পরস্পর সহমৌলিক তখনই যখন আমরা দেখব ওই দুটি সংখ্যাকে আমরা ভাঙ বা বিশ্লেষণ করবো বা উৎপাদকে বিশ্লেষণ করে দেখব যে এক ছাড়া আর অন্য কোনো উৎপাদকের সাথে মিল নাই। এই জন্য তখন আমরা ওই দুইটাকে আমরা সহমৌলিক বলতে পারবো। যখন এই এক ছাড়া অন্য কোনো উৎপাদকের মিল থাকবে তখনই সে দুটি সংখ্যা পরস্পর সহমৌলিক হবে না। এই হলো আমাদের পরস্পরের সহমৌলিক সংখ্যা। আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট নাম্বার, পারফেক্ট নাম্বার। পূর্ণবর্গ সংখ্যা হলো সেই সংখ্যাকে আমরা পূর্ণবর্গ বলতে পারি যে সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যায় আসে, সেটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। যেমন এখানে আমরা এই যে 16, হ্যাঁ, একে বর্গমূল করলে কত হয়? এখানে 4 হয়, তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা। তারপরে এখানে আমরা বলতে পারি এখানে 25, একে বর্গমূল করলে কত হয়? এখানে 5 হয়। ঠিক আছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হলো কোনটা? এখানে 25, তারপরে এই যে 16, তারপরে 9, হ্যাঁ, তারপরে 144, তারপরে 169, এগুলো এক একটা কি পূর্ণবর্গ সংখ্যা। এ খুবই সহজ কথা। পূর্ণবর্গ সংখ্যা হলো ওই সংখ্যাই যে সকল সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি পূর্ণ সংখ্যা পাই, সেটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। এরপরে আমরা যদি বলি যে এখানে বিভাজ্যতা, বিভাজ্য জিনিসটা কি এটা আমাদের একটু জানতে হবে। বিভাজ্য জিনিসটা কি? আমরা এভাবে বলতে পারি যে আমরা লিখি আগে ডিভিজিবল, ডিভিজিবল বা বিভাজ্য। আচ্ছা, একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা গেলে বলা হয় সংখ্যাটি কি বিভাজ্য। যেমন এই যে হয়তো আমরা ধরলাম এখানে 4, এই সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, একে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে কত? 4 হয়। তাহলে ভাগশেষ কি? শূন্য। নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এখানে আমাদের ভাগশেষ যেটা শূন্য আসবে, তাহলে আমরা বলতে পারি যে এই সিস্টেমটা হলো কি নিঃশেষে বিভাজ্য। হ্যাঁ, যেমন এখানে আমরা ধরলাম 25, একে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 5 5 25, তাহলে এই সিস্টেমটাই কিন্তু নিঃশেষে বিভাজ্য। তার মানে এই যে 25, তারপরে এই যে এখানে 4, হ্যাঁ, এগুলো কি আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা নিঃশেষে বিভাজ্য বলতে পারি। হ্যাঁ, যেমন এখানে আমরা ধরলাম হচ্ছে 36, 36কে আমরা 6 দ্বারা যখন ভাগ করি তখন কি হয়? 6 6 36। তো তাহলে এই যে এই 36কে আমরা কি করলাম? 6 দ্বারা যে ভাগ করলাম, এখানে কোনো ভাগশেষ নাই। এই জন্যই এই 36টা একটা নিঃশেষে বিভাজ্য একটা সংখ্যা, অর্থাৎ এখানে নিঃশেষে বিভাজ্য হয়েছে আর কি। এটা হচ্ছে কি বিভাজ্যতা। আচ্ছা, এরপরে আমরা যাব উৎপাদক বা ফ্যাক্টর, উৎপাদক বা ফ্যাক্টর। তাহলে এই যে উৎপাদক, এই উৎপাদকটা কি? এই উৎপাদক হলো একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, যেমন আমরা বললাম যে 12, বা আমরা এখানে নিলাম 16 নিলাম কথার কথায়। তো এই 16 যদি আমরা নেই তাহলে একে কি কি দ্বারা ভাগ করা যায়? একে আমরা যদি 1 দ্বারা ভাগ করতে পারি, আমরা 2 দ্বারা করতে পারি, তারপরে 4 দ্বারা করতে পারি, তারপরে 8 দ্বারা করতে পারি, তারপর হচ্ছে 16 দ্বারা করতে পারি। তাহলে এই যে 1 2 4 8 16, হুম, 1 2 4 8 16, এই সংখ্যাগুলো দিয়ে এই 16কে কিন্তু ভাগ করা যায়। ঠিক আছে, তো একে কি একে একে কিন্তু 7 দ্বারা, কিন্তু এই 16কে কিন্তু 7 দ্বারা ভাগ করা যায় না। ঠিক আছে, এই 7 দ্বারা এখানে ভাগ করা যাবে না। তাহলে আমরা এখানে বলতে পারি এই যে এই 16 এর ফ্যাক্টর কোনগুলো? 1 2 4 8 16। ঠিক আছে, এটাই হলো আমাদের মূলত আসলে কি উৎপাদক বা ফ্যাক্টর। এবার যদি আমরা গুণিতক বলি, যেমন এই যে এখানে 16 যে বলছিলাম আমরা, তাহলে এই 16কে কি কি দ্বারা ভাগ করা যায়? 1, তারপর 2, এটা কি আমরা গুণিতক বা মাল্টিপলস। ঠিক আছে, গুণিতক বা মাল্টিপলস। তাহলে এই যে 1 2, তারপরে কত? 4, তারপরে 8, এই যে 16। ঠিক আছে, এগুলো কি? এত এর এইগুলোর গুণিতক হচ্ছে কি 16। তার মানে কি 16 এর উৎপাদক হচ্ছে এইগুলো, আর এইগুলোর গুণিতক হচ্ছে কি 16। সোজা কথা। ঠিক আছে, 16 এর উৎপাদক হচ্ছে এগুলো, আর এইগুলোর গুণিতক হচ্ছে কি 16। এই হলো হিসাব। ঠিক আছে, ওকে।
ঠিক আছে, তো আমরা আজকে এ পর্যন্ত রাখবো। ইনশাল্লাহ আমরা আগামীতে আমরা এরপরে আস্তে আস্তে আমরা সামনের দিকে অগ্রসর হব। তো আশা রাখি আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তোমরা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবে। তোমরা যদি রেগুলার যদি ক্লাস করো তাহলে আশা রাখি তোমাদের কিছুটা হলেও উপকার করতে পারবো, তোমরা উপকৃত হবে। আহ, তোমরা সবাই ক্লাস করার চেষ্টা করবে। জাস্ট খালি বাসায় বসে শুয়ে শুয়েও ক্লাস করতে পারবো, কোনো সমস্যা নেই। যাদের আলসেমি লাগে তারা শুয়ে শুয়ে ক্লাস করতে পারবে। তবে সবচেয়ে ভালো হয় যখন আমি ক্লাস নিব, যখন আমি পড়াবো, তখন সবাই যদি একটু বই খাতা কলম নিয়ে বসো তাহলে সবচেয়ে বেটার হবে। তো যাই হোক, আহ, আর বেশি বাড়াবো না, আমরা এ পর্যন্তই রাখবো। ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে।